সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। দেশের তেলের যে জ্বালানি তেলের যে অবস্থা এবং এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেই উদ্বেগ রয়েছে, যদিও সরকার বলছে যে এটি আসলে কোনো সমস্যা নয়, কৃত্রিম সংকট। এই তেলের সংকট নাকি কৃত্রিম সংকট, এই বিষয়ে নিয়ে কথা বলবো। সেই সঙ্গে সংসদ চলছে, সংসদে নানা ধরনের আলোচনা হচ্ছে, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, অনেক বিষয় সামনে আসছে। আমরা আজকের আলোচনায় এই সবগুলো বিষয়ে আলোচনা করতে চাই। চারজন অতিথি আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন স্টুডিওতে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি শুরুতে। আমার ডান দিকে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। এরপর রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আমার বাদিকে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। সবশেষ রয়েছেন সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে। যেটা আমরা সাধারণ চোখে দেখছি যে দীর্ঘ লাইন পেট্রোল পাম্পে যাচ্ছে, দীর্ঘ সময় পরে বলা হচ্ছে যারা তেল নাই, তেল দেওয়া হচ্ছে না, বা যেই পরিমাণ চাহিদার চেয়ে কম দেওয়া হচ্ছে। অনেক পাম্পের সামনে আমরা দেখছি তেল নেই বলে সাইনবোর্ড ঝুলছে। সরকার বলছে এটা কৃত্রিম সংকট এবং মানুষ না বুঝেই এগুলো করছে। আসলে বোঝা না বোঝার বিষয়টি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই। ধন্যবাদ। প্রত্যেকটা দেশের তো একটা নির্দিষ্ট চাহিদা থাকে। তেল এমন একটা জিনিস যার চাহিদা আছে, কিন্তু চাহিদাটা আনলিমিটেড না। আপনি চাইলেই যা খুশি পরিমাণ তেল ব্যবহার করতে পারবেন না। আমাদের দেশের সাধারণত ধরে নেওয়া হয় যে দৈনিক 12 থেকে 14,000 টন তেল আমরা কনজিউম করি। ঈদের সময় দেখা গেল গাড়ি ঘোড়া যখন বেশি চলে তখন এটা 25,000 টন পর্যন্ত পার ডে তার কনজামশনটা ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি তেল ব্যবহার করি কোনটা? সেটা হলো ডিজেল। আমাদের বছরে প্রায় 65 লাখ টনের মতন ডিজেল লাগে। পেট্রোল আর অকটেন সেটা আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাই। সামান্য কিছু পেট্রোল আমদানি করতে হয়। আবার পেট্রোল এবং অকটেন ব্যবহার করে কারা? সেটা হলো যেগুলো বলি আমরা প্রাইভেট কার বা সিডান আর মোটরসাইকেল। পেট্রোল পাম্পের সামনে যে লাইনগুলো আছে সব কিন্তু হচ্ছে কার এবং মোটরসাইকেলের। ডিজেল ব্যবহার করে ট্রাক, বাস, সেগুলো কি খুব বেশি লাইন দেখা যাচ্ছে? তা দেখা যাচ্ছে না। তাহলে এই যে আমাদের পেট্রোল এবং অকটেন যেটা আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাই, সামান্য কিছু আমাদের আমদানি করতে হয়। সরকারও বলছেন যে আমাদের খুব বেশি ক্রাইসিস নাই। তাহলে এটা কি ম্যানেজমেন্টের ক্রাইসিস, নাকি এটা একটা প্যানিক বাইং, মানে মানুষ আতঙ্কিত হয়ে বেশি কিনছে? সরকার তার বলছে যে পরিমাণ, মাঝে মাঝে তো আমরা হিসাব দেখি যে পেট্রোল কত দিনের আছে, অকটেন কত দিনের আছে, ডিজেল কত দিনের আছে। যুদ্ধাবস্থা যদি চলে তাহলে তেল আসতে কতটুকু সময় লাগবে, দুটো জাহাজ আসছে আমাদের, আরও কয়টা আসবে, এগুলো সব তো হিসাব দিচ্ছে। তো হিসাবের সঙ্গে বাস্তবতার মিলটা হচ্ছে না কেন? পেট্রোল পাম্পের সামনে তাহলে এত দীর্ঘ লাইন কেন? এখন আস্তে আস্তে শুনছিলাম যে আমরা যে বাইকার সে 2 লিটার কিংবা 3 লিটার তেল কিনতো, এখন সে 7 লিটার তেল কিনছে, মানে সে ট্যাঙ্কি ফুল করতে চাচ্ছে। এটা কেন? এলো ইনসিকিউরিটি থেকে। কালকে তেল পাওয়া যাবে কি, পরশু পাওয়া যাবে কি? এই যে ইনসিকিউরিটি থেকেও কিন্তু কখনো কখনোই প্যানিক বাইং হয়। তাহলে ইনসিকিউরিটি থেকে মানুষকে সিকিউর করার দায়িত্বটা কার? সেটা সরকারের। সেটা কিন্তু শুধু ঘোষণা দিয়ে হবে না। ফলে আমরা মনে করি আমাদের এই অনেক সময় বলে না যে মিসম্যানেজমেন্ট, আমার কাছে মনে হয় মাঝে মাঝে এটা একটা মেটিকুলাস ম্যানেজমেন্ট। কীরকম? কালকে থেকে তেলের দামটা বাড়বে, ফলে তেলের দাম বাড়বে, এটা যেহেতু ঘোষণা হয়ে গেছে তেলের দাম বাড়বে, তাহলে কেউ যদি চিন্তা করে সে 10,000 লিটার তেল কোনো না কোনোভাবে একটু রাখতে পারে, লিটার প্রতি যদি 10 টাকা কিংবা 12 টাকা করে বাড়ে, তাহলে তার মুখ থেকে এটা তো মানে দাম পেয়ে যাবে, মুনাফা পেয়ে যাবে। এটাও কি এর কারণ হতে পারে? একদিকে যেমন যারা ক্রেতা তারা আতঙ্কিত হয়ে কিনছে, আর যারা স্টক করতে পারেন তারা তো জানেন দামটা বাড়বে, সেজন্য তারাও একটা নিশ্চিত মুনাফার জন্য নিশ্চিত মজুতদারি করছেন। ইতিমধ্যে আমরা শুনলাম 2 লাখ টনের মতন নাকি তেল বিভিন্ন সময় মজুত করে রাখা হয়েছে, সেগুলো নাকি উদ্ধারও করা হয়েছে। আপনার আসবো সরওয়ার তুষারের কাছে যেতে চাই, যেই কথাটি রতন ভাই শেষে বলছিলেন, যেটা আসলে সমস্যাটা কোন জায়গায়, ম্যানেজমেন্টে নাকি মানসিকতায়? সমস্যাটা ডেফিনেটলি সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা এবং সমন্বয়হীনতার মধ্যে। কারণ সরকার এবং সরকারের বিভিন্ন মন্ত্রী যে বক্তব্যগুলো দিয়েছেন সেটা মানুষের মধ্যে প্যানিক ইনজেক্ট করেছে। যেমন একজন সিনিয়র মন্ত্রী এবং দলের মহাসচিব
এই পর্যায় থেকে যখন বলেন যে খুবই খারাপ সময় আসতে যাচ্ছে, সংকট হবে, ক্রাইসিস হবে, দাম বাড়বে, জ্বালানি পাওয়া যাবে না, স্বাভাবিকভাবেই এই আপনি যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা তখন আপনি দেখবেন, কারণ উনি একজন অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে মানুষ ধরে নেবে যে ওনার কাছে সমস্ত তথ্য আছে, উনি জানেন যে সরকারের এই মুহূর্তে কী অবস্থা, ফলে মানুষ হুমড়ি খেয়ে পড়বে, এটাই স্বাভাবিক। অন্যদিকে আবার আপনি এটাও শুনবেন যে কোনো ক্রাইসিস নাই, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল আছে। এই যে দুই ধরনের কথাবার্তা, এই কারণে, এবং সরকার কিন্তু কোনো তথ্য দিচ্ছে না, সরকার যেটা করছে তার নিজস্ব প্রচারণা করছে এবং নিজস্ব প্রোপাগান্ডা করতেছে, এবং এই কারণেই হচ্ছে মন্তব্য করছে সরকারের মন্ত্রীরা। এই কারণেই এই এখন যে টোটাল যে মিসহ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এটার একটা শুরুর জায়গা হচ্ছে যে সরকার শুধুমাত্র প্রাইস কন্ট্রোল করে নেই, সরবরাহ কন্ট্রোল করতে যাওয়ার ফলে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের কোনো কাজে আসে নাই। আপনি যেটা ভাই বললেন যে অকটেন, পেট্রোল, এগুলো তো আমরা দেশে উৎপাদন করি বাই প্রোডাক্ট হিসেবে। ডিজেল আসে ইন্ডিয়া থেকে, এর সাথে মধ্যপ্রাচ্যের কোনো সম্পর্ক নাই। আমরা পরিশোধিত তেল সবচেয়ে বেশি আনি সিঙ্গাপুর থেকে। এর পাশাপাশি এখন যে জাহাজগুলো ভিড়েছে, এগুলো সব আগের সরকারের আমলের মানে পুরনো অর্ডার। তাহলে সরকার ক্রেডিট নিতে যাচ্ছে যে আমরা প্রাইসটা স্টেবল রেখেছি, আমরা হচ্ছে কোনো ঘাটতি নাই সরবরাহে, কিন্তু এগুলো তো আগের সরকারের অর্ডার। এবং বাকি যেগুলো আমাদের জ্বালানি, যেগুলো ওই বাইক কিংবা অন্যান্য গণপরিবহনে লাগে, সেগুলো হচ্ছে পেট্রোল এবং অকটেন। ফলে এর সাথে মধ্যপ্রাচ্যের কোনো সম্পর্ক নেই। মধ্যপ্রাচ্যের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ওই আমরা কাতার থেকে আনি হচ্ছে LNG, LPG, সেটারও তো আবার কোনো ক্রাইসিস নাই। তাহলে শুধুমাত্র অপরিশোধিত তেলটা আনার ক্ষেত্রে একটা ঝুঁকি তৈরি হয়েছে, সেটা খুব স্পেসিফিক, কিন্তু সেটা দিয়ে তো আমাদের গণপরিবহন চলে না। ফলে কিন্তু পুরো জিনিসটা কি হচ্ছে, আপনি পেট্রোলিং করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় বিভিন্ন জায়গায় কালোবাজারে এগুলো বিক্রি করছে, এবং কারা দলীয় লোকের জন্যই বিক্রি করছে। আজকেও আমরা এরকম বাইপালের দিকে এরকম ঘটনার কথা শুনলাম, নারায়ণগঞ্জে 54,000 লিটার তেল মজুত করে রেখেছে একটা পাম্প, এরকম ঘটনা ঘটছে। ফলে এইটা পুরোটাই হচ্ছে, এবং ঈদটা এর মধ্যে আরও ক্রাইসিসটা ডিপেন্ড করেছিল ঈদের এই বন্ধটা। ঈদের বন্ধের সময় আপনি জানেন যে পে অর্ডার না করতে পারলে, ব্যাংকিংয়ে পে অর্ডার করতে না পারলে কিন্তু ওই মানে তারা তেল পাবে না। তো আপনি ব্যাংক বন্ধ থাকবে, আপনি কোনো বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকে, এটা আপনার মাথাতেই ছিল না, মানে সরকারের মাথাতেই ছিল না। এবং এর পাশাপাশি হচ্ছে আপনার যে তারা যে আপনার ডিপোটগুলোতে এই ডিপোগুলো বন্ধ করে রেখেছিল, এবং পরবর্তীতে যখন অতিরিক্ত চাপ তৈরি হয়েছে তখন তারা ডিপোগুলো কিছু খুলেছে। এগুলো হচ্ছে আপনার মানে একেবারে রিসেন্ট ক্রাইসিস, মানে রিসেন্ট ক্রাইসিসের পেছনে দায়ী। এর বাইরে আমাদের সমস্ত কিছুই যেমন অ্যাডহক ভিত্তিতে আমরা মানে আমাদের মজুদ সক্ষমতা যদি আপনি দেখেন, এটা সর্বসাকুল্যে 1 মাসের কম, 25 থেকে 28 দিন আমাদের মজুদ সক্ষমতা আছে। অথচ যে কোনো স্ট্যান্ডার্ডে এটা 3 মাসের কাছাকাছি নিয়ে যাওয়া দরকার। এই ব্যাপারে কিন্তু কোনো মানে এটা শুধুমাত্র এই সরকারকে দায়ী করবো না আমরা অবশ্যই, কিন্তু কোনো সরকারই কখনোই এই দিকে মনোযোগ দেয় নাই যে, এবং সামনে আমরা যে দুনিয়ার দিকে যাচ্ছি এই ঘটনাগুলো কিছুদিন পর ঘটবে। এখন ঘটবে আর আপনি অ্যাডহক ভিত্তিতে কিছু ফায়ার ফাইটিং করবেন, এভাবে তো হবে না। আপনার একটা পরিকল্পনা লাগবে এবং বিকল্প উৎস খুঁজতে হবে, এগুলো কিন্তু আমাদের নাই। এবং এই না থাকার কারণেই জ্বালানির সমস্যাটা এই জায়গায় গেছে। এর পাশাপাশি এই যে আপনি জানেন যে চোরাচালান হচ্ছে, এইটা যদি সরকার কিংবা রাজনৈতিক সরকারি মানে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত লোকেরা না করে, তাহলে কেউ করতে পারবে না। মানে এই যে আপনার চোরাচালান কিংবা মজুত করা, কালোবাজারে বিক্রি করা, এগুলোর সাথে সবসময় পলিটিক্যাল সিন্ডিকেট জড়িত থাকে। ফলে সরকারের মানে ঘরের মধ্যেই এই সমস্যা, ফলে সেটাকে সরকারকে মানে ঠিক করার দিকে যেতে হবে। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একই বিষয় আপনার কাছে জানতে চাওয়া। ধন্যবাদ। দেখেন, সোনার বাংলায় সিন্ডিকেট তো নতুন কিছু না। আমরা জন্ম থেকেই এই ইংরেজি শব্দটা, যদিও এটা পাকিস্তানি অথবা উর্দু শব্দ না, কিন্তু এটা বাংলার মতো করেই আমাদের দেশবাসী আমরা শুনে আসছি আর কি। এবং সোনার বাংলাতে সিন্ডিকেট, মনোপলি, এগুলো সব কিছুর সাথে সরকারি দল ইনভলভ। সরকারি দল ছাড়া এগুলো প্র্যাকটিক্যালি কিছু হওয়া সম্ভব না। ঘটনা মনে করায় দিই, আপনার মনে আছে তেল পাওয়া যাচ্ছে না বাজারে। আওয়ামী লীগের কোনো নেতার বাড়ি থেকে 200 লিটার, 500 লিটার, 1000, 2000 লিটার, মুদির দোকানের পিছনে হাজার হাজার লিটারের তেল পরে পাওয়া গেল আর কি। আমরা দেখলাম যে ভোজ্য পণ্য আমদানির ক্ষেত্রে চিনি, ডাল, সার, এইটা সেটা 3টা, 4টা, 5টা, 6টা কোম্পানিকে, এই যে বসুন্ধরা, বেক্সিমকো, এস আলম, টিকে গ্রুপ, মানে ম্যাসিভ মনোপলি করতে দিল হাসিনার সময়। এবং আপনি সাধারণ মানুষ, বাংলাদেশে যা যা হওয়ার তাই হচ্ছে আর কি। তো আমি খুবই মানে একটা তো ঘটনা যে রতন ভাই, তুষার যেটা বলেছে, চেইন ইভেন্ট, এগুলোই বিষয়টা আমার কাছে যেটা মনে হচ্ছে ইনভেস্টমেন্ট কস্ট। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স আছে, যে করাপ্ট
মানে একটা বিশাল সংখ্যক করাপ্ট পলিটিশিয়ানদেরকে ব্যবসায়ীরা যে ইনভেস্ট করছে ইলেকশনে তাদের পিছনে, এবং তাদের একটা বিশাল সংখ্যক বিজয়ী হয়েছে, এই টাকাটা ব্যবসায়ীরা তুলবে কখন? তাকে তো রাষ্ট্রকে এই ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপের জায়গাটা ধরে রাখতে হবে। আপনার পিছনে আমি কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি, এখন আপনি একটা তোলার মৌকা করে দেবেন না আমাকে? তা আমি রমজানে কাউকে কাউকে দিলাম, আপনি খেজুর আনলেন, এইটা আনলেন, সেইটা আনলেন, সার আসবে কদিন পরে, এখন তেল চলতেছে, এরপরে দেখবেন সার, এরপরে কদিন পর দেখবেন হজের ব্যবসা আসতেছে। মানে এই যে রাষ্ট্র স্টেট স্পন্সার্ড মানে ক্রিমিনাল স্টেট যেটাকে বলে আর কি, একটা রাষ্ট্র ক্রিমিনাল গ্যাং তৈরি করেছে, মাফিয়া গোষ্ঠী তৈরি করেছে, বড় দুইটা রাজনৈতিক দল পার্টিকুলারলি এটা করে আসছে। তারা এই ইলেকশন ইনভেস্টমেন্টের টাকা তুলতেছে এবং দেখবেন সিরিজ অফ ইভেন্টস এরপরে আসবে। এটা খুব ছোট্ট একটা ঘটনা, এবং এই জাতি কত স্টুপিড দেখেন, এই পুরো নিউজটা গণমাধ্যম কিভাবে কভার করতেছে। ইরান যুদ্ধের সাথে পাশের কলামে জ্বালানি সংকটটা দেয় দেখবেন। মানে আপনি যখন নিউজের সাইকোলজি পড়বেন যে ইরানে বোমা মারছে, ইসরায়েলে গিয়া পড়ছে, আমেরিকা কনসার্ন উদ্বিগ্ন, সো বাংলাদেশে তেলের দাম বাইরে গেছে। মানে আপনি টোটাল মানে নিউজ সাইকেলটা দেখেন যে কীভাবে পরিকল্পিতভাবে করা হচ্ছে, অথচ এক্স্যাক্টলি এটার সাথে কোনো সম্পর্ক নাই। কারণ আমরা যা অন্য জিনিস আমদানি করি, রতন ভাই কারেক্টলি বলছেন, বাই প্রোডাক্ট হিসেবে আমরা এটা পাই। এক্স্যাক্টলি হাসিনা এই কাজ করছে কিন্তু ইউক্রেন যুদ্ধের সময়, আপনার মনে আছে, আসবো, ওভারনাইট 30 টাকা 40 টাকা পার লিটার দাম বাড়িয়ে দিয়েছে। পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ একটা ক্রিমিনাল গ্যাং, এবং এটা সে পাবলিকলি অ্যানাউন্স করে করতে পারে, কিন্তু সরকার এই গ্যাং কন্ট্রোলও করতে পারতেছে না, মনোপলি হ্যান্ডেলও করতে পারতেছে না, স্বীকারও করতে পারতেছে না। জি, হ্যাঁ, অনেকগুলো অভিযোগ ডক্টর আসাদুজ্জামান রিপন সরকারি দলের মানে ব্যাপারে। সরকারি দলের বিরুদ্ধে তো না, মানে মানে সরকার সংশ্লিষ্টদের ব্যাপারে না, আসাদুজ্জামান ফুয়াদ কিন্তু এটা খুব মারাত্মক কথা না। বলছেন। উনি যেটা বলেছেন সেটা ওনার অবজারভেশনের সাথে অনেকাংশে অনেক ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করার কোনো কারণ নাই। মানে মানে কি বলে, ইটস এ ভিসিয়াস সাইকেল, এটা একটা চক্র। বিভিন্ন সময়ে এই জাতীয় ফেনোমেনা দেখা যায় না তা না, কিন্তু আমি আরেকটা কথা যেটা বলতে চাই, বিশেষ করে উনি যে তেলের ক্রাইসিসের কথা বললেন, বা উনি যেটা বললেন বাই প্রোডাক্টের কথা বললেন, পেট্রোল অকটেনের কথা যেটা বললেন, পেট্রোল অকটেন, ওয়েল, আমরা পেট্রোল অকটেন আমরা আমাদের চাহিদা মোতাবেক আমরা উৎপাদন করি, কিন্তু কীভাবে উৎপাদন করি? আমাদের কি পেট্রোলের কোনো আছে, মানে কি কোনো খনি আছে? পেট্রোল কি খনিতে পাওয়া যায় নাকি কোথায়? আমি জানি না, কারণ এই দেশের মানুষ। গাঁও গ্রামে পেট্রোল কোথায় পাওয়া যায়? ওই যে মানে ক্রুড জিনিস, এটা এটা আমাদের যে গ্যাস আছে না, গ্যাস গ্যাসের কনডেন্সেটটা থেকে পেট্রোল বের করা যায়। ফলে গ্যাস যেহেতু আছেই, আমি ওটা বলি, আমি বলছি যে আমাদের দেশে মানে এটা উৎপাদনের ওই বাই প্রোডাক্ট ছাড়া, অর্থাৎ গ্যাসের কনডেনসেশন প্রসেস, আর হচ্ছে আমাদের যে ক্রুড অয়েলটা আমরা আনি, সেই ক্রুড অয়েল রিফাইন করার পরে তারপর ওখান থেকে আমাদের পেট্রোল অকটেন বের হয়। তো ফলে আমাদের নিজস্ব যে চাহিদাটা মোটামুটি পেট্রোল অকটেন হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমি যেই গাড়িটি ব্যবহার করি সেটাও মোটামুটি তেলে চলে, মানে সেটা অকটেনই চলে। যদি এখন এই চাপাচাপি জন্য খুব চলাচল খুব সীমিত করে দিছি, গাড়ি ঘোড়া দেখবেন যে ঢাকা শহরে গাড়ি ঘোড়া খুব কম। তা আমি আজকে একটা টকশোতে যখন যাচ্ছিলাম, তখন একজন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে ঢাকা কি সব লোকজন ফিরে নাই, রাস্তাঘাট তো বেশ ফাঁকা। তা আমিও মনে করছিলাম যে ঢাকার লোকজন বোধহয় ফিরে এখনও একটা ফেস্টিভ মুডে আছে, ঈদে আছে। বলছে না স্যার, ঢাকার কর্মজীবী যারা মোটামুটি সবাই ফিরেছেন, সেই অর্থে মানে লোকের কোনো সমস্যা নেই। বলে তাহলে গাড়ি ঘোড়া কম কেন? বলে গাড়ি ঘোড়া কম হচ্ছে যারা গাড়ি চালাতেন তারা নিজেরাই অনেকটা এখন মানে নিজেদের সাইকোলজিকে তারা অনেকটা রেশনিং করে ফেলছেন, তারা নিজেদের গাড়িটা বের করছেন না একেবারে নেহাত প্রয়োজন ছাড়া। ফলে কারণ ওই যে লাইন দিয়ে দাঁড়িয়ে যতটুক তেল পাওয়া যাবে ওটা অনেক বড় বিড়ম্বন, এই জন্য যতটুক নেহাত না পাওয়া যায় ততটুক করে না। আমার বক্তব্য সেখানে না, বক্তব্যটা যেটা ফুয়াদ যেটা বললেন যে ওই ইরান যুদ্ধ বা ইরানের উপর হামলা, বা ইরান আপনার ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র হামলা করছে ইত্যাদি, পাশের যেই নিউজটা ছাপায় কথাটা তো সত্য। সারা পৃথিবীতে তেল নিয়ে তো একটা সংকটের মধ্যে আছে, তেলের দাম তো বেড়েছে, এবং আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী অফিসিয়ালি যে স্টেটমেন্টটা দিয়েছেন, আমি যদি
ভুল করে না থাকি, প্রতিদিন আমাদের যে পরিমাণ আমাদের ব্যয় হচ্ছে জ্বালানি খাতে, এবং সেই পরিমাণ তেল যদি আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট হচ্ছে বিভিন্ন সময় তো ট্যাঙ্কারগুলো পড়ছে ঢাকায়, মানে সরি বাংলাদেশে, তাতে করে 137 কোটি টাকার মতো আমাকে অতিরিক্ত দিতে হচ্ছে, ডিসপাইট দ্যাট সরকার কিন্তু তেলের দাম বাড়ায়। জি, আমরা এই জায়গায় আসবো, একটা বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবে। সুপ্রিয় দর্শক, বিরতির পর এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আমরা আলোচনার এই পর্যায়ে জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল, যে চ্যানেলটা প্রায় এই মুহূর্তে দেখছেন, বাংলা ভিশনের 21 বছরে পদার্পণে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের অগণিত দর্শক, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী এবং যারা বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর রয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি। অতীতে আপনারা আমাদের পাশে যেভাবে ছিলেন, সামনের দিনগুলো থাকবেন এই প্রত্যাশা রাখছি। এই বিষয়ে একটু কথা বলতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন। বাংলা ভিশনের উদ্যোক্তা থেকে শুরু করে যাদের কথা আপনি বললেন, ইনক্লুডিং আপনার দর্শক পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই আপনাদের এই 21তম বাংলা ভিশনের শুরু থেকে আজ অবধি একেবারেই মানে একটা ভালো লাগার প্রতিষ্ঠান। এটা খুবই আপন মনে করি, আসি, খুবই ভালো লাগে। এবং এখানে তারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে, বিশেষ করে 111 বিভিন্ন মিডিয়ার তো বাংলাদেশে সবসময় প্রতিকূলতা থাকে, সবসময় তার অনুকূল পরিস্থিতি থাকে না, বাট সমস্ত প্রতিকূলতা মানে পেরিয়েও বাংলা ভিশন তার স্বকীয়তা, আই মাস্ট সে, মানে এই যেই দেশে স্বাধীনভাবে মত প্রকাশ করা যায় না এবং মত প্রকাশ ঝুঁকিপূর্ণ, সেই দেশেও বাংলা ভিশন যথাসাধ্য মোটামুটি তার স্বকীয়তা বজায় রেখে এই 20টি বছর পার করে 21 বুধে পড়লো, তাই তো? তো এই 2 দশক পার হওয়াটা এটা মানে না, কে বলে, কম কথা না। এবং যদি প্রবৃদ্ধির কথাও যদি বলি, অর্থাৎ এটা মানে উত্তরোত্তর মানে সমৃদ্ধির কথা যদি ধরি, সেটাও কিন্তু মানে আমি বলবো বেশ ঊর্ধ্বমুখী। কারণ অনেক টিভি চ্যানেল আছে, যদি পাবলিককে যদি বলে, পাবলিক অনেক টিভি চ্যানেলের নাম মুখে বলতে পারবে না, হাতে গোনা যে কয়েকটার কথা বলে, তার মধ্যে নিঃসন্দেহে বাংলা ভিশন একেবারে ঊর্ধ্বসূচকের মধ্যেই আছে। বাংলা ভিশনের সবাই, বাংলা ভিশনের পরিবারের সবাই এবং আপনি সহ সবাইকে আমরা মানে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আশা করি আগামী দিনেও আমরা আপনাদের সাথে একসাথে পথ চলব। জি, ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন। আসলে একটা জটিল সময়ে দায়িত্ব নিয়ে কাজ করেছে বাংলা ভিশন। জটিল সময় বললাম বিশেষ করে 111-এর সময়, এবং তারপরে বিশেষ করে 2008-এর নির্বাচনের পরে। কারণ বাংলাদেশে যতই বলা হোক মিডিয়া স্বাধীন, আসলে মিডিয়াকে দেখা হয় তার মালিক কোন রাজনৈতিক দল করেন অথবা তারা কোন হাউসকে তারা সাপোর্ট করেন। ফলে স্বাধীন মতামত দিতে চাইলেও আসলে স্বাধীন থাকতে দিতে চায় না শাসক গোষ্ঠী। আমরা এর আগেও দেখেছি, এখন জানি না আপনার রিপন ভাইরা কী করবেন, কখনো কখনো স্লিপ, আমরা একেবারে মুক্তমতি বিশ্বাস, হ্যাঁ, স্লিপ চলে আসে, অমুককে ডাকা যাবে, তমুককে ডাকা যাবে না, অমুককে কেন ডাকেন। তারপরেও আমরা দেখলাম যে কিছু বৈচিত্র্য আপনাদের বাংলা ভিশনে ছিল। যেমন ধরুন, একটা সময় ছিল যে সূর্য সেনকে নিয়ে, প্রীতিলতাকে নিয়ে, তারপর বেগম রোকেয়াকে নিয়ে একটা ছোট ছোট প্রোগ্রাম হয়েছে। তারপর আপনাদের অনুষ্ঠানের নামগুলো কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণীয় ছিল, যে কথা বলতে চাই, কিংবা এখন যেটা বলছে পাবলিক পার্লামেন্ট, মানে একটা পার্লামেন্ট চলছে, তার বিকল্প আর একটা পাবলিক পার্লামেন্ট, পাবলিক অপিনিয়ন বিল্ড আপ করার চেষ্টা হচ্ছে কিনা, কিংবা গণতন্ত্র এখন মানে কী অবস্থায় আছে গণতন্ত্র, এর নামটা এবং সেই অনুযায়ী আপনাদের যে আলোচনা, বিশেষ করে টক শোতে থাকি বলে এটা বলছি, এর সঙ্গে আছে কালচারাল প্রোগ্রাম যেটা হচ্ছে, কিংবা নিউজ আইটেমগুলো যেগুলো আছে। সংবাদ মাধ্যমকে যদি 4th স্টেট বলা হয়, তাহলে তাকে 4th স্টেটের দায়িত্ব পালন করতে গেলে কিছু ঝুঁকি নিতেই হবে। জনগণের কথা জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে সংবাদ মাধ্যম। জনগণ যে কথা বলতে চায় কিন্তু বলতে পারে না, সেই কথাটা জনগণের কাছেই আবার পৌঁছে দেবে। তো সেইটার জন্য একটা রিলেটিভ ইন্ডিপেন্ডেন্স লাগে, আর একটা লাগে তার ডিগনিটি, সেন্স অফ ডিগনিটি, যে আমাকে নিষেধ করলেই কি আমি বন্ধ হয়ে যাব। ফলে আমাদের অনেক ক্ষেত্রে এই গণমাধ্যমের ডিগনিটি খুব কম। যতটা আমরা গণমাধ্যমের উপর রিপ্রেশনের কথা বলি, রিপ্রেশনটা শাসক গোষ্ঠী চালাবেই।
রিপ্রেশন চালালেই কি সে আত্মসমর্পণ করবে? আমার কাছে মনে হয় যে বাংলা ভিশন এই ক্ষেত্রে তার কিছুটা মেরুদণ্ডটা সোজা রাখার চেষ্টা করেছে। বিরুদ্ধ মত, এমনকি বাংলা ভিশন যে চিন্তা দ্বারা পরিচালিত হয় বলে সবাই মনে করে, সেই চ্যানেলে এসেও তার বিরুদ্ধ মতও কিন্তু এখানে মানে প্রকাশ করা গেছে। এই দিক থেকে একটা ওয়াইড উইন্ডো আছে বাংলা ভিশনের, ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট আছে। তবে একটা জিনিস একটু দুঃখজনক যে বাংলা ভিশনের উত্তরোত্তর উন্নতি হচ্ছে। আমি যেহেতু একটু শ্রমিকদের রাজনীতিটাও করি, বাংলা ভিশনের কলাকুশলী যারা আছে তাদের বেতন ভাতার বিষয়টাও একটু খেয়াল রাখা দরকার, যে একটা প্রতিষ্ঠানের উন্নতির সঙ্গে সঙ্গে তার কর্মীদের জীবনমানের উন্নতি এবং বেতন ভাতা। সম্মানের কথা বলতে চান? হ্যাঁ, সেটা আমাদের সম্মানের চাইতেও বড় কথা। আমাদেরকে জনগণের সামনে উপস্থাপন করছে যে আমাদের ক্রুরা, যারা না থাকলে আমরা আবার জনগণের সামনে উপস্থাপিত হতাম না। তো সেই মানুষগুলো, কিংবা যে ড্রাইভার আমাদেরকে নিয়ে আসলেন, কিংবা এই যে সেট সাজাচ্ছেন যাদেরকে আমরা দেখতে পাই না কিন্তু যারা আমাদেরকে দেখান, তাদের দিকটাও একটু খেয়াল রাখা দরকার। আমরা চাই বাংলা ভিশন আসলে সে ভিশনটা তুলে ধরুক, সাথে সাথে সে মিশনটাও পালন করুক, সাথে সাথে এটাও করুক এর কলাকুশলীরা তারাও যেন একটা সমৃদ্ধ জীবনের দিকে এগিয়ে যায়। সবচেয়ে বড় কথা, আমরা একটা গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার পাওয়ার জন্য একটা প্রতিষ্ঠানের একটা সামাজিক দায়বদ্ধতা, একটা ডিগনিটি, আর একটা হলো সাহস, এই তিনটাই আমরা যেন সম্মিলিত রূপে দেখতে পারি। 21 বছরে আমরা এর কিছুটা পরিচয় পেয়েছি। আগামী দিনগুলোতেও বাংলা ভিশন সেই পথেই চলবে আশা করি। অসংখ্য ধন্যবাদ। সারোয়ার তুষার, একই বিষয় আপনার কাছে। জি, অবশ্যই আমি বাংলা ভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাই এর সাথে জড়িত যারা আছেন সকলকে। এবং আমি যেটা মনে করি যে আমরা আর আগের যে মিডিয়া রিয়েলিটি সেটাতে ফেরত যেতে চাই না। অর্থাৎ এক ধরনের কন্ট্রোল সিস্টেম এবং সরকারের পক্ষে সবসময় প্রোপাগান্ডা করতে থাকা, সেই জায়গায় আমরা কোনো মিডিয়াকে দেখতে চাই না। এবং মিডিয়ার কাছ থেকে প্রফেশনালিজম চাই, যেটা বস্তুনিষ্ঠ সংবাদ, যেটা জনগণের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, সেটাই তারা দেখাবে এবং বহু মতকে অ্যাকোমোডেট করবে। তো সেই জায়গায় বাংলা ভিশন সবসময় চেষ্টা করেছে, আমি অন্তত যখন থেকে নিজে আসি তখন থেকে আমার অবজারভেশন হচ্ছে যে বাংলা ভিশন সবাইকে অ্যাকোমোডেট করা, সবগুলো মতকে গুরুত্বের সাথে প্রচার করা এবং জনমত গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা তারা এই নির্বাচিত সরকারের আমলেও অব্যাহত রাখবে, এটা আমার প্রত্যাশা থাকবে। এবং সেই ক্ষেত্রে এই যে আমাদের এখন যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়টা যাচ্ছে, গণভোট সহ অন্যান্য যে বিষয়, রাজনৈতিক বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে মানুষকে সঠিক তথ্য দেওয়াটা মিডিয়ার দায়িত্ব। বাংলা ভিশন সেই দায়িত্বটা পালন করবে, এটা আমার প্রত্যাশা। ফলে আমি তাদের অবশ্যই সবসময় শুভকামনা থাকবে তাদের প্রতি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাংলা ভিশন পরিবারকে অভিনন্দন, শুভেচ্ছা 21 বছরের এই জার্নিতে আসবার জন্য। এবং অলমোস্ট পুরো সময়টাই আসলে একটা হস্টাইল এনভায়রনমেন্টে বাংলা ভিশনকে যেতে হয়েছে। প্রথম হচ্ছে যে তাদের এই লড়াইতে যারা সামিল ছিল, স্টাফ থেকে শুরু করে একেবারে বিজ্ঞাপনদাতা, সবাই এই সংগ্রামের অংশীজন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের টেলিভিশনটা সময়ের কারণে, টেকনোলজির কারণে কিন্তু আধুনিকতার ছোঁয়া থেকে অনেক পিছনে পড়ে গেছে বলে মনে হচ্ছে। যারা নতুন জেনারেশনের 2-3 বছরের ভিতরে যারা লঞ্চ করেছেন, তারা যেরকম মানে আপ টু দ্য মার্ক হাইটেক টেকনোলজি দিয়ে করছে, এই কম্পিটিশনে যদি বাংলা ভিশন থাকতে না পারে তাহলে কিন্তু সে আরও পিছিয়ে যাবে। শুধুমাত্র দরদ অথবা ভালোবাসা অথবা শুধু নিউজ দিয়ে আপনি মার্কেটে প্লেসে টিকে থাকতে পারবেন না। অনেক স্টুডিওতে আমরা রিসেন্টলি যাই, খুবই হাইটেক এনভায়রনমেন্ট দেখি। তো সেক্ষেত্রে মনে হয় যে বাংলা ভিশনের যারা উদ্যোক্তা আছেন তারা এটা বিবেচনায় নেবেন যে আপনাদের পুরো আপ টু দ্য মার্ক কীভাবে নিউজ ভিউজকে রিভাইজ করা দরকার। আর একটা বিষয় হচ্ছে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে বাংলাদেশের বিষয়ে কিন্তু আপনার রিজিয়নে এবং রিজিয়নের বাইরে প্রচুর আগ্রহ বাড়ছে। সেক্ষেত্রে ইংলিশ নিউজ এবং ডিবেট টকশো টাইপের কিছু প্রোগ্রামের জন্য আমি বারবার বলেছি সকল চ্যানেলকেই। আদারওয়াইজ যেটা হচ্ছে আমাদেরকে ডিপ্লোম্যাটরা প্রায় বলে যে বাহির থেকে বাংলাদেশ সম্পর্কে সার্চ করলে যত নিউজ আসে সব ইন্ডিয়ান সোর্স, মানে বাংলাদেশের যত নিউজ সব কিছু তারা পড়ে ইন্ডিয়ান নিউজ পেপারে, ইন্ডিয়ান টেলিভিশনে, এবং যেটা অবশ্যই খুবই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রোপাগান্ডা মিশ্রিত আর কি। তো সেক্ষেত্রে একটা জাতীয় গণমাধ্যম হিসাবে আপনাদের জাতির প্রতি, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা কমিটমেন্ট থাকা উচিত। আমি মালিক পক্ষকে বলবো যে আপনারা প্রথমে প্রতিদিন 1 ঘন্টা করে হলেও ইংলিশ করেন, নিউজ করেন, ডিবেট, এক্সচেঞ্জ, হোয়াট এভার, এবং এটা গ্র্যাজুয়ালি বাড়ান। যদি সরাসরি ব্রডকাস্ট করতে না পারেন, আপাতত বাংলা ভিশন অনলাইনে করেন, ফেসবুক, ইউটিউব দিয়ে শুরু করেন, মাল্টিমিডিয়া দিয়ে শুরু করেন, তারপরে এটা আপনারা মেইন স্ট্রিম আনলেন। কারণ আদারওয়াইজ আমরা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে রিজিওনাল পলিটিক্সে।
এতটুকুই, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। জি, আমরা এবার আলোচনায় ফিরতে চাই। আসাদুজ্জামান রিপন, তেলের কথা বলছিলাম। এই তেলের সঙ্গে তো অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট রয়েছে, বিশেষ করে দ্রব্যমূল্য, এবং যে আলোচনাটা হলো যে জ্বালানি তেলের বিষয়ে। তো জ্বালানি তেলের সংকটের সঙ্গে কি ভোজ্য তেলের সংকটের কোনো মানে যোগসূত্র আছে কিনা? দেখেন, ভোজ্য তেলের সংকটটা তো সবসময় থাকে। মাঝে মধ্যে দেখি ভোজ্য তেল গায়েব হয়ে যায়, মাঝে মধ্যে দেখি ভোজ্য তেল আলারা দাবি করে, সিন্ডিকেটেড করে যে মানে এই পরিমাণ দাম বাড়াইতে হবে, সরকার কখনো নতজানু হয়। মানে আমি সরকার বলতে বোঝাচ্ছি, সরকার বলতে কোনো রেজিমের সরকারের কথা বলছি না। তো এই জিনিসগুলো তো আমাদের দেখা বিষয়। আসলে কি, আমি যে কথাটি বারবার বলতে যেটা চাই সেটা হচ্ছে জ্বালানি তেল নিয়ে কিন্তু আমরা প্রকৃতপক্ষে একটা সংকটে আছি, এবং এটা প্রকাশ্যে না বলার কোনো কারণ নাই। সারা পৃথিবী সংকটের মধ্যে আছে। এক নম্বর হচ্ছে আমরা উৎপাদনকারী দেশ না। তো ফলে ইউরোপের উদাহরণ টানলে তো চলবে না। ইউরোপের সক্ষমতা অনেক বেশি, তারা 1 বছর 1.5 বছর 2 বছরের রিজার্ভও থাকে। আমার রিজার্ভ আছে কত দিনের? আমাকে তো আলটিমেটলি বাইরে থেকেই আমার মানে করতে হবে, তেল আমদানি করতে হবে। এই যে আপনি পাবলিক পার্লামেন্টে সেই কথাগুলি বলছেন, সরকারের যে সমস্ত প্রতিনিধি আছে মূল পার্লামেন্টে এই কথাগুলি বলতে পারে না, মানুষটা আশ্বস্ত হতে পারে। আমি যে কথাটা বলতে চাই, মানুষ বোঝে, যেটা ফুয়াদও যেটা বলে, যুদ্ধ হচ্ছে, এটা সত্য, এবং যুদ্ধ যে ক্রমেই সংকটের দিকে যাচ্ছে সেটাও সত্য। গতকালকেও মিস্টার ট্রাম্পের, আমেরিকার প্রেসিডেন্টের তাদের ভাইস প্রেসিডেন্ট, মানে তার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মানে ওই দেশের ভাইস প্রেসিডেন্ট, হোয়াট এভার, মিস্টার ভান্স, তিনি বলছেন যে মানে আপনার ইরানের খাদ্যদ্বীপ এবং তেল তাদের লাগবে। তার মানে বিষয়টা হচ্ছে তেল, সোজা কথা। বিষয়টা হচ্ছে তেল, বিষয়টা হচ্ছে সম্পদ, বিষয়টা হচ্ছে বিরল খনিজ। আমি তো গত পরশুদিন সংবাদ পড়ে খুব আতঙ্কিত হয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশে খনিজ পাওয়া গেছে, বিরল শব্দটা লেখে নাই। তা আমি মানে আই ওয়ান্ট টু দ্য ডেপথ, আমি ভিতরে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে একটা অস্ট্রেলিয়ান কোম্পানিকে আমাদের সমুদ্র সৈকতের যে মানে বালুর মধ্য থেকে মানে এক ধরনের খনিজ পাওয়া যায়, এর অনেকগুলো বৈজ্ঞানিক নাম আছে, সব নামগুলো আমি রাইট না হয়তো বলতে পারছি না, বাট আমি এটা বলতে চাই যে মানে বালুর মধ্যে মিশ্রিত যে খনিজগুলো আছে সেটা থেকে অস্ট্রেলিয়ান একটা কোম্পানি, তারা এটা নিয়ে কাজ করছিলেন, এবং এক্সট্রাকশনটা বেশ মানে সাফল্যজনক, এবং বাংলাদেশ মোটামুটি এটা ভালো লাভ করবে এতে। তখন আমি চিন্তা করলাম যে এর মধ্যে ভাগ্যিস অস্ট্রেলিয়ান কোম্পানি ঘোষণা দেয় নাই যে বাংলাদেশে বিরল খনিজ পাওয়া গেছে। যদি বিরল খনিজ পাওয়া যেত, আমি আশা করি না পাওয়া যাক, কারণ পাওয়া গেলে তখন হয়তো মিস্টার ট্রাম্প বলে বসতো যে গ্রিনল্যান্ডের মতো বাংলাদেশও তার লাগবে। আমার তো মাঝে মধ্যে যে আমি যে সার্বভৌম কথাটা বলে, সভরেন কান্ট্রি, সভরেন্টি নিয়ে আমরা অনেক সময় অনেক অহংকার করে, নিঃসন্দেহে জাতি হিসেবে একটা সভরেন্টির তো গর্ব আমার থাকা উচিত। কিন্তু এখন আমার এই ইরান যুদ্ধের পরে যখন পুরো বিষয়গুলো যখন খুব বেশি নজর দিচ্ছি, তাতে আমার মনে হচ্ছে যে পৃথিবীতে আসলে সার্বভৌম দেশের সংখ্যা খুব কম, খুবই কম। মানে আধা সার্বভৌম বা নাম কেউ আসতে সার্বভৌম, এরকম তো বহু দেশ। কারণ যে সমস্ত দেশে অন্যের ঘাঁটিকে মেনে নেয়, তার আধিপত্যকে মেনে নেয়, সেটা সার্বভৌম হলো কী করে? আমাকে যদি কালকে যদি বলে যে আমেরিকা যদি প্রেশার করে যে আমি তোমার দেশে একটা ঘাঁটি করব, কথার কথা, অথবা অন্য চীন যদি বলে আমি তোমার দেশটা ঘাঁটি করব, বা ইন্ডিয়া যদি বলে তোমার দেশের ঘাঁটি করব, আমি যদি ডিক্লাইন করতে না পারি, অপোজ করতে না পারি, তাহলে আমি সভরেন হইলাম কেমনি? আজকে আমার অধিকাংশ মুসলিম দেশগুলো দে আর নট সভরেন ইন ফ্যাক্ট, মানে যদি সেভাবে যদি বলি, তারা হয়তো মানে শুনলে মানে অসন্তুষ্ট হবে, বাট ইন ট্রু টার্ম তারা কি আসলে মানে সভরেন হলে তারা আমেরিকার কথা শুনতেছে কেন? এটা আজকে একটা বড়, এবং ইরান যখন হামলা চালাচ্ছে আমেরিকান বেসগুলোতে, তখন তাদের অনেকের রাতে ঘা লাগতেছে। ইরান তো আসলে অ্যাটাক করতেছে মার্কিন বেজে, তো সেটার একটা প্রতিক্রিয়া হিসেবে মানে অন্য জায়গায় পড়ছে বটে। তো সুতরাং কালেকটিভলি তারা কেন বলতে পারছে না যে আমার দেশ থেকে, আমার দেশে অবস্থান করে তুমি এই সমস্ত মানে অন্য কোনো দেশের প্রতি হামলা করতে পারবে না? তো ফলে তার মানে তাদের সভরেন্টির ক্রাইসিস আছে। আমি মোদ্দা কথা, আপনি জ্বালানি তেল নিয়ে যেটা বলতো, জ্বালানি তেল নিয়ে নিঃসন্দেহে আমাদের সংকট আছে। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, আমাদের আলটিমেটলি এটার ইম্প্যাক্ট হবে শিল্প কলকারখানা, ইম্প্যাক্ট হবে মানে যানবাহনে, ইম্প্যাক্ট হবে ঘর গৃহস্থলীতে, ইম্প্যাক্ট হবে বিদ্যুৎ, ইম্প্যাক্ট হবে। আপনার এই যে স্টুডিও চালাচ্ছেন, এখানে যদি পাওয়ার স্টেশনগুলো যদি ঠিক মতো না চলে, তাহলে তো আপনার মানে
সমস্যা হবে। আপনি যেগুলো গ্যাস নির্ভর যে সমস্ত আপনার পাওয়ার স্টেশনগুলো আছে, সেই গ্যাসটা চালু করার জন্য তো আপনার বিদ্যুৎ লাগতেছে, বিদ্যুৎ উৎপাদনটা তো গ্যাস দিয়ে তো আপনি করতে হচ্ছে। তো সামগ্রিকভাবে একটা সংকটের মধ্যে পড়ছে। যেটা করা যেতে পারে, করা উচিত, আমি মনে করি জনগণকে বলা উচিত যে আমরা একটা সংকটের মধ্যে যাচ্ছি, সারা পৃথিবী সংকটের কে মধ্যে। বলবে? সরকার বলবে, বলতেছে সরকার বলবে, সংশ্লিষ্টরা বলবে যে আমরা একটা সংকট, সারা পৃথিবী সংকটের মধ্যে আছে, একটা যুদ্ধাবস্থার মধ্যে সারা পৃথিবী পড়ে গেছে। এটা ইউরোপ অনুভব করছে, অন্যরা অনুভব করছে, ভারত অনুভব করছে, সবাই অনুভব করছে। সুতরাং সবাই আমরা যতদূর সম্ভব আমাদের যতটুক না, অবশ্য প্রাইম মিনিস্টার বলেছেন, আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল যিনি এলজিআরডি মন্ত্রী, তিনি বলেছেন যে প্যানিক হওয়ার দরকার নেই, যার যতটুক দরকার ততটুক ব্যবহার করেন। এখন এটা তো ঠিক যেটা বলছিলাম যে মানে ইয়েগুলো আপনার এই যে তেলের পাম্পগুলো, আমরা পাম্পই বলি, বিদেশে সবকটাই গ্যাস স্টেশনই বলে। তো এই পাম্পগুলোতে দেখবেন কালকে আমি যখন ওদিক থেকে ফেরত আসি, ট্রাস্টের যে মানে স্টেশন, ট্রাস্টের যে পাম্পটা, প্রধানমন্ত্রীর কার্যালয়েরও আপনার উত্তর দিক পার হয়ে দীর্ঘ লাইন, বিশেষ করে হোন্ডা মোটরসাইকেলগুলো দীর্ঘ লাইন। মোটরসাইকেল তো আগেও ছিল, তেলের গাড়ি আগে তো বরং তেলের পাম্পগুলো বরং খাকা করতো, ক্লায়েন্ট পাম্প মানে পাইতো না, যখনই যেতাম তখনই তেল ভরতে পারতাম। এর মধ্যে একটা প্রবণতা আছে মজুদদারি করা। কেউ মনে করে আজকে 10 লিটার নিয়ে গেলাম, কালকে যদি না পাই আবার লাইন ঘুরে এসে আবার 10 লিটার নেয়, আবার ঘুরে এসে আবার 10 লিটার নেয়, ফলে আপনি কন্টিনিউয়াস লাইন দেখছেন। এটা আমাদের কিছু স্বভাবেরও সমস্যা আছে। আমাদের স্বভাবের সমস্যাটা হচ্ছে কি, আমরা এই প্রবণতা থেকে, হোর্ডিং করা তো আপনার দরকার নাই, না থাকলে সবাই থাকবে না, কিন্তু আমি একা ভরে রাখলাম, আমি একা গাড়ি চালালাম আর 10 জনের গাড়ি চলবে, এটা তো কোনো ফেয়ার অ্যাটিটিউড না। তবে সরকার, আমি 1-2 সেকেন্ডে শেষ করব, সরকার যেটা মানে করছেন, এই ক্রাইসিসটা যাতে ফেস করতে না হয়, ওই ধরনের অচল অবস্থা যাতে সৃষ্টি নয়, সেই জন্য তারা যেটা প্রস্তুতি নেওয়া দরকার, মানে স্পট মার্কেট হোক, যেভাবে হোক, তারা এগুলো মানে কেনার ব্যবস্থা করছেন। অতিরিক্ত ব্যয় হচ্ছে এটা রাষ্ট্রে। জি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সরকারের পদক্ষেপে আপনি সন্তুষ্ট কিনা, আর সংকট কতটা গভীরে? যুদ্ধ থেমে গেলেও কিন্তু তেলের সংকটটা এত সহজে থামবে না। রাইট। আর ইরান বিশ্ব তেলের বাজারে খুব বড় কোনো স্টেক হোল্ডার না, কিন্তু ইরান হচ্ছে হরমুজ প্রণালীর কারণে ওর উপর দিয়ে যেহেতু তেল যেতে হয়, এবং এর সঙ্গে যদি এখন ইরানের সঙ্গে যুক্ত হতে চেয়েছে হুতিরা, তারা যদি আবার আল মান্দার মান্দার ওটা যদি অবরোধ আরোপ করে, তাহলে কিন্তু 20 আর ওদিকে 10 প্রায় 30% তেলের পরিবহনের উপর একটা চাপ পড়বে। এটা হবে একটা সমস্যা। তার সঙ্গে কি হবে, কিছু তেলের ডিপো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে যুদ্ধটা শেষ হওয়ার পরে ওই দেশগুলো দুটো কাজ করবে। একটা, তারা প্রয়োজনীয় তেল উৎপাদন করতে পারবে না, দ্বিতীয় তারাও কিছুটা তেলের দাম বাড়িয়ে দেবে, ফলে তেলের দামটা বাড়বে, এটা আমাদের ধরে নিতে হবে। এখন আমাদের দেশের যে চাহিদা, তাতে যদি দেখা যায় যে তেলের দাম যদি ব্যারেল প্রতি $10 করে বাড়ে, তাহলে আমাদের যে চাহিদা, তাতে আমাদের বছরে $1 বিলিয়ন বাড়তি খরচ করতে হবে। এখন যদি $30 বাড়ে, তাহলে আমাদের $3 বিলিয়ন বাড়তি খরচ হবে। তো এই জন্য খেয়াল করতে হবে যে এখন পর্যন্ত আমাদের যে তেলের দাম এবং বিশ্ববাজারে যা দাম, এটা কিন্তু আমরা প্রায় সমান সমান আছি। কীরকম, 159 লিটারে তো 1 ব্যারেল, এখন 116 পর্যন্ত দাম উঠেছে তেলের, ক্রুড অয়েলের। তাহলে আপনার ব্যারেল প্রতি লিটার প্রতি দাম হয় 92 টাকার মতো। এর সঙ্গে রিফাইনের কস্ট, এর সঙ্গে ট্রান্সপোর্ট কস্ট, এর সঙ্গে ডিপো চার্জ, এর সঙ্গে হ্যান্ডলিং, এগুলো যুক্ত করলে 112-13 টাকা এখন পর্যন্ত দামটা আছে। আমাদের কিন্তু তেল বিক্রি হচ্ছে 112, 118, 120 এই পর্যন্ত, মানে ডিজেল, অকটেল, পেট্রোল। কিন্তু যখন $116 উপরে উঠে যাবে তেলের দামটা, তখন তেল কিনলে কিন্তু এই দামে তেল বিক্রি করলে আবার লস হবে। তাহলে তখন প্রশ্ন আসে আমাদের, আজকে আমরা সেই প্রশ্নটাই তুলেছিলাম, যখন $61 ছিল তেলের ব্যারেল, তখন যে গত 3 বছর 4 বছর আমাদের যে তেলটা আমরা বিক্রি করেছি আবার 120 টাকায়, তখন আমাদের সেই টাকাটা কোথায়, সেই টাকাটা কি কাজে ব্যবহৃত হয়েছে, সেটা একটা প্রশ্ন। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা এখন এলএনজি আমদানি করি না। 2025-26 সালে আমাদের এলএনজি আমদানির জন্য বরাদ্দ করা হয়েছে 56,000 কোটি টাকা। হ্যাঁ, আর আমাদের এখানে যেটা আমাদের রিনিউয়েবল এনার্জি
আমাদের সোলার বলি কিংবা অন্য অন্য ক্ষেত্র যদি বলি Wind- তার windmill। সেগুলো আবার আমাদের গ্যাস ক্ষেত্র অনুসন্ধান সেগুলোর জন্য বরাদ্দ করা হচ্ছে 1186 কোটি টাকা। তার মানে আমাদের নিজস্ব গ্যাস উৎপাদনের ক্ষেত্রে আমরা যা বরাদ্দ করেছি তার 56 গুণ বেশি বরাদ্দ করতেছি আমরা কিনে আনতে। এখন আমাদের ভোলার গ্যাস ক্ষেত্র, ক্রাইসিস মোমেন্টে এই ভোলার গ্যাস ক্ষেত্র আমাদেরকে কতখানি সহযোগিতা করতে পারে, কিংবা আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো আছে সেই গ্যাস ক্ষেত্রগুলোর যে উৎপাদন, সেই উৎপাদনকৃত গ্যাসটাকে আমরা কোন ক্ষেত্রে কাজে লাগাবো, বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগাবো। আমরা ইতিমধ্যে কিন্তু 6টা সার কারখানার মধ্যে 5টা সার কারখানার গ্যাস বন্ধ করে দিয়েছি। তাহলে আমাদের সারটা আমদানি করতে হবে বাইরে থেকে। আমরা নজরটা দিচ্ছি কোথায়? বাংলাদেশ সরকার নজর দিচ্ছে এখন অন্তত বিদ্যুৎ সরবরাহটা যেন স্বাভাবিক থাকে। বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক থাকলে উৎপাদনটা অন্তত থাকবে, আর আমাদের মানুষ ক্ষুব্ধ হবে কম। এই জন্য হয়তো এদিকে নজরটা দিয়েছে। ফলে যদি একটা সামগ্রিক পরিকল্পনা করে জনগণের কাছে যে জিনিসটা পরিষ্কার করে তুলে ধরা হয় যে দেখুন, আমরা যে ক্রুড অয়েল আমদানি করি অথবা এলএনজি আমদানি করি অথবা এলপিজি আমদানি করি, ক্রুড অয়েল থেকে তো 5 ধরনের যে বাই প্রোডাক্ট হয়, কিংবা আমাদের দেশের যে গ্যাসটা উত্তোলিত হয় সেখান থেকে যে বাই প্রোডাক্ট হয় সেগুলো থেকে তো পেট্রোল অকটেন হয়। ফলে খেয়াল রাখতে হবে আমাদের কোনো কিছুই কিন্তু আমরা ফ্রি অফ কস্ট পাচ্ছি না। তাহলে এর জন্য কস্টিং কত হয়, কত দামে জনগণকে আমরা দিচ্ছি, কোন ক্ষেত্রটাতে আগে দেয়া দরকার, কোনটা প্রোডাকশনের জন্য বেশি দরকার, কোনটা বিলাসিতার জন্য দরকার না। এখন যদি এরকম হয়, জাপানে একবার তারা বলেছিল যে যখন সামার তখন তারা বাধ্যতামূলক বলে দিয়েছিল যে হাফ হাতা শার্ট, যেটা টি শার্টের বাইরে কেউ পরতে পারবে না। ওরা হিসাব করে দেখিয়েছিল যে যদি প্রত্যেকে কোট গায়ে দিয়ে অফিসে আসে এবং এসিতে যদি 2 ডিগ্রি টেম্পারেচার কমাতে হয় তাহলে দৈনিক 6000 মেগাওয়াট বিদ্যুৎ বেশি লাগে। ওদের হিসাবটা কত? আচ্ছা, আমাদের এখানে ধরেন 16000 মেগাওয়াট বিদ্যুৎ। যদি আমরা যদি অফিসে আমাদের 18 করে রাখি আর তারপর কোট গায়ে দিয়ে বসে থাকি, এর চাইতে যদি ওটা আমার 24 থাকে বা 25 থাকে, তাহলে আমাদের দিনে অন্তত 200 মেগাওয়াট বিদ্যুৎ হলে তো সেভ হবে। জাপানের ধরেন 1 লাখ মেগাওয়াটের মধ্যে তারা 6000 সেভ করছে, আমাদের তো 200 মেগাওয়াট তো সেভ হবে। এগুলোকেও মানুষকে ভাবিয়ে তোলা যে যদি যুদ্ধ পরিস্থিতি হয় তাহলে সেই যুদ্ধ পরিস্থিতির দায় কি শুধুমাত্র আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের সাধারণ মানুষই ভোগ করবে? আমাদের যাদের সামর্থ্য আছে বলে মনে করছি, সামর্থ্য থাকলে কি আপনি তেল পাবেন? পকেটে টাকা থাকলে আপনি তেল পাবেন? ওই জনগণের টাকা ডলার হয়ে ওই টাকা দিয়ে তো কিনতে হবে। এখন আমি যদি স্পট বাইংও করি, কেনার জন্য চুক্তি করা, তারপর এলসি করা, তারপর ওটাকে মাল নিয়ে আসা, খালাস করা, গড়ে আমাদের যদি হরমুজ প্রণালীতে সমস্যা না হয় তাহলে আমাদের 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ লাগে। আর যদি ভারত এবং চীন থেকে নিয়ে আসি তাহলে আমাদের 6 দিন থেকে 8 দিন সময় লাগে। তার মানে চাইলেই কিন্তু আমার টাকা থাকলে কালকে আমি তেল পাবো না, মিনিমাম আমাকে 8 থেকে 10 দিনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। ফলে অন্তত 10-15 দিনের একটা রিজার্ভ সবসময় রাখতে হয়। আর এই রিজার্ভটা পৃথিবীর সমস্ত দেশ, কারণ জ্বালানি ছাড়া তো একটা দেশ চলবে না, ফলে জ্বালানি রিজার্ভের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তারা ভাবে যে এটা যে কোনো সময় ক্রাইসিস হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের জ্বালানি রিজার্ভের জন্য এর আগে বহুবার বলা হয়েছে, কিন্তু রিজার্ভ রাখার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিল না। যেটা রিপন ভাই একটু বলেছে, একটা সময় এরকম হয়েছিল না যে সবাই গাড়ি গ্যাসে চালাচ্ছিল বলে পেট্রোল পাম্পগুলোতে ভিড় কমে গিয়েছিল। তো এখন আমাদের তো গ্যাস আমরা ওইভাবে সাপ্লাই দিতে পারছি না বলে আবার তেলের দিকে অনেকে ভিড় করছে। কিন্তু গ্যাসে চলুক বা তেলে চলুক, বিদ্যুৎ হিসেবে ব্যবহার করি অথবা কারখানা চালাই, আমার তো জ্বালানি লাগবেই। বিদ্যুতের তো উৎস হচ্ছে জ্বালানি, সেটা কয়লা হোক অথবা সেটা তেল হোক। তাহলে আমাদের এই সামগ্রিক পরিকল্পনাটা যখন রাষ্ট্রের থাকা দরকার, জনগণের কাছে একটু পরিষ্কার হওয়া দরকার যে এই যুদ্ধটা আমরা করি নাই, কিন্তু যুদ্ধটা আমাদের উপর চেপে বসেছে। ফলে এই চেপে বসা যুদ্ধটাকে আমরা কীভাবে মানে মোকাবেলা করবো? জনগণ যদি দেখে মজুতদারদেরকে ঠিকই ট্যাকেল করা হচ্ছে, যে পরিমাণ বাড়তি দাম জনগণের কাছে তার চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে না, অথবা সরকার যে কথা বলছে আর বাস্তবের পরিস্থিতির সঙ্গে মিল আছে, তখন কিন্তু জনগণ একটু আস্থা পাবে। তা না হলে জনগণ আবার ওই আস্থাটা পাবে না। জনগণের আস্থা ছাড়া কিন্তু এই প্যানিক বাইংটা চলতেই থাকবে, আবার মজুতদারিটাও চলতে থাকবে। জি স্যার, একটু ভিন্ন প্রসঙ্গে যেটাই আমরা, আপনি বলছিলেন যে জুলাই সনদ, গণভোট, মানে এই বিষয়গুলো কি আসলে, মানে দুইটা হঠাৎ করে 2 রকম হয়ে গেল কেন? এটা তো আনফর্চুনেট। আমরা তো ভেবেছি যে গণভোট, একটা জিনিস খেয়াল করতে হবে যে গণভোটটা যে ইলেকশনের দিন হলো, এটা কিন্তু বিএনপির ইচ্ছা এবং বিএনপির প্রস্তাবে আমরা ঐক্যমত্যের স্বার্থে মেনে নিয়েছি।
আমাদের ভিন্ন প্রস্তাব ছিল, কিন্তু আমরা রাজনৈতিক ঐক্যমত স্বার্থ ছিল যে ঠিক আছে, যেহেতু এটা ইলেকশনের দিন করা এবং ইলেকশনের আগে করা একই ব্যাপার, ইলেকশন আগে করা বা ইলেকশনের দিন করা একই ব্যাপার, সুতরাং ইলেকশনের দিন হতে পারে। এবং আমরা ভেবেছি যে সরকার আসবে, নতুন সরকার হবে, তারা খুব মানে খুশি খুশি মনে মেনে নেবে জনগণের রায়, এবং তারা এই কথাটা বলে এসছে, ওখানে কমিট করে এসছে, পুরো জাতি সাক্ষী। আপনারা টেলিভিশনে কভার করেছেন, পত্রিকায় নিউজ হয়েছে যে গণভোটের রায় সার্বভৌম, এটা পরবর্তী সংসদ জাস্ট এক্সিকিউট করতে বাধ্য থাকবে, এই কথাগুলো বিএনপি বলেছে। এখন যখন তারা সরকার গঠন করলো এবং 2/3 পেল, তখন তারা মানে ওই যে ফুয়াদ ভাই একটা প্রোগ্রাম বলেছেন চোখে ছানি পড়ে গেছে, ক্ষমতার ছানি। তো এইটা আনফর্চুনেট, এবং এটা হওয়াতে যেটা হচ্ছে এখন তারা বলছেন যে এটা তো সংবিধানে নাই, এটা তো গণরায় মানবো কিন্তু সংবিধানকে মান্য করে, এবং তাদের ভাষার সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে। আজকে আমি আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে গণভোট, সাংবিধানিক আদেশ মানে জুলাই সনদ আদেশ ইত্যাদি নিয়ে যে ভাষ্য, সেম ল্যাঙ্গুয়েজ বিএনপির পক্ষ থেকেও একই যুক্তি দেওয়া হয়। আপনি আইনমন্ত্রীর বক্তব্য যদি শোনেন, উনি একই কথা বলেন। হ্যাঁ, ফলে একটা কোথায় যেন একটা মিল আছে আর কি। আপনি নাম মুছে দিলে বুঝতে পারবেন না কোনটা কার বক্তব্য। কিন্তু গণভোট ব্যাপারটা খুব সিম্পল। গণভোট, এই যে আদেশ বলেন আর অধ্যাদেশ বলেন, এগুলো তো টেকনিক্যাল বিষয়, মূল বিষয়টা তো গণভোট। গণভোট কার সম্পদ? গণভোট জনগণের সম্পদ। জনগণ একটা রায় দিয়েছে, আপনি এটা মেনে নেবেন, এটা হচ্ছে একেবারে সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম মেনে নিলে বিএনপির কোনো ক্ষতি হতো না। এবং সবচেয়ে যেটা আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমরা তো সমালোচনা করছি কিন্তু এটা আমাদের জন্য কষ্টদায়ক, যে বাংলাদেশের দুজন কিংবদন্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, দুজনেরই ইতিহাসে দুটো গণভোটের ইতিহাস আছে। একজন গণভোটের মধ্যে দিয়ে বহুদলীয় গণতন্ত্র ইত্যাদি নিয়ে এসেছেন, আরেকজন সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশকে নিয়ে গেছেন, এবং দুটো গণভোটই বিএনপি ইতিহাসের সাথে জড়িয়ে আছে। এবং এটা কি বলে যে মানে আল্লাহর কি কুদরত, তাদের সন্তান হিসেবে জনাব তারেক রহমানের সামনেও তিনিও একটা গণভোটের সামনে, এবং তিনি ইলেকশনের আগে বললেনও যে আপনারা সবাই ঠিক যেভাবে ধানের শীষে ভোট দেবেন সেভাবেই আপনারা গণভোটে ভোট দিবেন, হ্যাঁ পক্ষে কিন্তু ভোট দেবেন, এটা বলেছেন। আজকের নিউজ আমাদের বয়সী ছেলে, ফলে আমার অবশ্যই দুঃখ লাগবে, ছাত্রদল নেতা লালমনিরহাটে তিনি ফেসবুকে লিখেছেন যে টালবাহানা বাদ দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করেন। এই কথা বলার জন্য 1 ঘন্টা নোটিসে তাকে বহিষ্কার করা হয়েছে, ছাত্রদলের নেতাকে। তো সে তো তার নেতার কথা শুনে আপনার মানে গণভোটের পক্ষে গেছে, এবং সে যেহেতু ভোট দিয়েছে এখন সে চাচ্ছে এটা বাস্তবায়ন হোক। এটা বাংলাদেশের তৃণমূলের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আপনার বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাদের মনের কথা, তারা হয়তো বলতে পারে না নানা কারণে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে আপনি সংসদে যেভাবে ডিল করতে চাওয়া হচ্ছে, পার্লামেন্ট সভরেন, সুতরাং পার্লামেন্টকে আমরা যেভাবে পার্লামেন্ট বলবে সেভাবে করতে হবে, অর্থাৎ এবং সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে দেখলাম বললেন যে 51%, আমাদের 51% ম্যান্ডেট আছে। 51% ম্যান্ডেট আছে, কিসের ম্যান্ডেট? সেটা হচ্ছে আইন প্রণয়ন করার ম্যান্ডেট। আর এই 51% ম্যান্ডেট দিয়ে আপনি 70% ম্যান্ডেটকে অগ্রাহ্য করতে চাচ্ছেন বা সেটার উপর ছড়ি ঘোরাতে চাচ্ছেন। জনগণ আপনাকে সেই অধিকার দেয় নাই। আপনাকে জনগণ পার্লামেন্ট ফর্ম করার অধিকার দিয়েছে, সেখানে আপনি আইন প্রণয়ন করবেন। এর বাদে জনগণ নিজেই কতগুলো বিষয়ে রায় দিয়েছে, সেটা হচ্ছে যে আমি এই ব্যাপারগুলো দেখতে চাই, আমি নিউট্রাল গভর্নমেন্ট দেখতে চাই নির্বাচনের সময়, আমি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া দেখতে চাই, আমি আপার হাউসে পিআর দেখতে চাই। এগুলো জনগণের, এখানে আপনি আর এটা মানবো ওটা মানবো না, গণভোট মানি, গণভোটের আদেশ মানি না, বা অধ্যাদেশ খারাপ ওইটা ভালো, এইরকম করার সুযোগ নাই। এটাকে আপনাকে ডিরেক্ট মানতে হবে, কিন্তু সেটা বিএনপি মানছে না। এবং আজকেই দেখলাম একজন স্মৃতিচারণ করছিলেন, ওই তত্ত্বাবধায়ক সরকার যখন আওয়ামী লীগ বাতিল করে দিচ্ছে, তখন তারা সাংবিধানিক পাণ্ডিত্য বা কি বলে, আমি আজকে শেরে বাংলায় কে ফজলুল হকের বই পড়ছিলাম, তিনি বলছেন একটা শব্দ ব্যবহার করেছেন, কনস্টিটিউশনাল ড্রামা তখন স্টেজ করতো আওয়ামী লীগ। এবং তখন বিএনপির বর্ষিয়ান নেতা, তৎকালীন বর্ষিয়ান নেতা MK আনোয়ার সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনারা বাগ্মিতাতে জিতে যেতে পারবেন, মারপেজ দেখে জিতে যেতে পারবেন, কিন্তু এটার জন্য আপনাদেরকে ভুগতে হবে। বেগম খালেদা জিয়া ওই দিন পার্লামেন্টে উপস্থিত ছিলেন, এই স্মৃতিচারণা একজন করলেন, বিএনপির একজন লোক করলেন। এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটা ইতিহাসের আরেকটা পর্বে বিএনপি এখন আমাদেরকে সাংবিধানিক মারপেজ দেখাচ্ছে। জনগণের উপর তো কোনো সংবিধান নেই, এটা কে না বোঝে, এটা বাচ্চাও বোঝে যে জনগণ যদি চায়, জনগণের জন্য সংবিধান, সুতরাং জনগণ যদি চায় তাহলে সংবিধান থাকবে না, জনগণ যদি চায় সংবিধান যতটুকু তার লাগে সে নেবে। কাজে সে যখন এখন বলছে যে আপনি সংবিধান পরিবর্তন করেন, এই সংবিধান পুরোটাকে বাতিল করতে বলে নাই তো, মেজর পরিবর্তন করেন, এটার জন্য আপনি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা রিফর্ম অ্যাসেম্বলি ফর্ম করেন, গণভোটটা বাস্তবায়ন করেন, তখন আপনি এত মানে তারেক রহমান সাহেব কার পরামর্শে কেন বা নিজেকে তিনি ইতিহাসে কোন জায়গায় প্লেস করতে চান, এটা কিন্তু আমাদের কাছে খুব আশ্চর্য লাগে যে এই 2 কিংবদন্তি সন্তান হিসেবে তার উচিত ছিল গণভোটের ব্যাপারে তার সর্বোচ্চ সিরিয়াসনেস দেখানো। লাস্ট একটা কথা বলি, আপনি যতই ভেলকি দেখান, এই কার্ড সেই কার্ড, যত কার্ড করেন, বাংলাদেশ ইতিহাস বলছে যদি পলিটিক্যাল কোয়েশ্চেন ডিল করতে আপনি ফেল করেন, অন্য কোনো ভেলকি কাজে আসবে না। পলিটিক্যাল কোয়েশ্চেনটা এই মুহূর্তে কি একটা ডেমোক্রেটিক ট্রানজিশন,
এই ডেমোক্রেটিক ট্রানজিশনটার মুখে দাঁড়িয়ে আছেন জনাব তারেক রহমান, তাকে এটা বুঝতে হবে। সবাই কথা বলেন, তিনি কিন্তু কথা বলেন, এটা খুবই দৃষ্টিকটু লাগে। তাকে কথা বলতে হবে এই বিষয়ে এবং তাকে গণভোটের পক্ষে আসতে হবে। বাকি সব জিনিস হচ্ছে আপনার টেকনিক্যাল বিষয়। আমরা যদি একমত থাকি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রমাণ, যখন এর সাথে পতন ঘটলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না বাংলাদেশে, এরকম কোনো সিস্টেমই ছিল না 72 কনস্টিটিউশনে। সবাই ঐক্যমত্য হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসছে না, তারপর না আপনি এটা সংবিধানে আনছেন। তাহলে এখন আবার সংবিধান আছে কি নাই, সংবিধান সবসময় জনগণের আন্দোলনকে ফলো করে, এটা বুঝতে হবে। সংবিধান আগে থেকে লিখে দেওয়া থাকে না জনগণের আন্দোলন কখন কি হবে এবং সেটা আছে কি নাই, আপনি সেটার সাপেক্ষে আন্দোলন কিংবা জনগণের মানে আত্মদানকে মূল্যায়ন করতে পারেন না। এই সিম্পল সহজ সত্য যদি বিএনপি বুঝতে ভুল করে, তাহলে আমি সরি টু সে বিএনপির জন্য খুব খারাপ পরিণতি অপেক্ষা করছে। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মানে কি করণীয় কি আছে? তারা তো শুধু বললেন করতে হবে, না করলে কি করার আছে? দেখেন, ওই যে মানে বিএনপির কিছু নেতার আচরণ দেখে ইদানিং আমার জীবিত মরহুম ওবায়দুল কাদের সাহেবের কথা মনে পড়তেছে আর কি। জীবিত মরুম মানে 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 জীবিত আছেন বাট দেখতেছি না, ধরেন মানে ইনভিজিবল, অদৃশ্য হয়ে গেছে তো আর কি। তো এখন ওনারা মানে উনি জীবিত থাকতে আপনি নিশ্চিত নাকি? এখন পর্যন্ত তাই জানি আর কি, কোনো জানাজার খবর তো পাইনি কোথাও। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে হাসান মাহমুদ সাহেব ছিলেন, হানিফ সাহেব ছিলেন, এই যে আরো যারা আরাফাত আলী, ওনাদের কাছ থেকে আমরা প্রচুর সংবিধানের উপরে ওয়াজ মাহফিল শুনতাম, প্রচুর সংবিধানের আয়াত টায়াত বইলা টইলা আমাদেরকে কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে হবে, কেন নিয়ম রক্ষার জন্য 14 সালে 5ই জানুয়ারি নির্বাচন করতে হবে, কেন 18 তারিখে 18 সালে রাতের বেলা ভোট করতে হবে, সবই কিন্তু সংবিধানের জন্য হয়। 24-এ সংবিধানের ধারাবাহিকতা করতে হবে। প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড ইট এন্ড? এই যে সংবিধানের ধারাবাহিকতা পালন করতে করতে এটা এমন জায়গায় চলে গেছে, তাদের সবাইকে দেশ ছাড়তে হয়েছে, পালাইতে হয়েছে, হাসিনাকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। আসলে তারা কিন্তু সংবিধান অনুসরণ করেনি, না, দোহাই, সংবিধানের দোহাই দিয়ে এখন বিএনপি যেটা করছে, এটাও দোহাই। প্রত্যেক দিন আমাদেরকে সংবিধান শিখাইতেছে অ্যাজ ইফ উই আর সিম্পলি বাঞ্চ অফ ইডিয়েটস, দ্য হোল নেশন, যারা একটা প্যারালাল ভোটে, যেটা পার্লামেন্ট মেম্বার নির্বাচন করার ভোট না, একটা প্যারালাল সেপারেট এবং ইন্ডিপেন্ডেন্ট ভোট, রেফারেন্ডাম, সেখানে ভোট দিয়েছে এবং বিএনপির থেকে সংখ্যায় বেশি লোক ভোট দিয়েছে রেফারেন্ডামে। এখন আপনি একটা দিয়ে কি আর একটা টেস্টকে ওভাররাইড করতে পারেন? রোস্ট মজা হয়েছে, এই জন্য কি গরু গোশত ভুনা মজা হয় নাই? মানে আপনার কলা বেশি মিষ্টি না আম বেশি মিষ্টি, কোনটা চিনির মতো মিষ্টি? এটা তো রাইট কোয়েশ্চেন না। প্রশ্ন হচ্ছে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, একটা পলিটিক্যাল কোয়েশ্চেনকে আপনি একটা ডিফারেন্ট সেট অফ প্যারাডাইম দিয়ে জাজ করার চেষ্টা করতেছেন। কনস্টিটিউশনাল কোয়েশ্চেন মানে যেটা সংবিধান না, যেটা রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক প্রশ্নকে আপনি সংবিধান দিয়ে জাজ করতেছেন, কলা দিয়ে আঙ্গুরের মানে মিষ্টতা জাজ করবার চেষ্টা করছেন। এটা একটা ডেঞ্জারাস অ্যাটেম্পট পাকিস্তানিরা করছে। একটা রাজনৈতিক সংকট, ক্ষমতা ট্রান্সফার হওয়ার কথা ছিল, সেইটাকে রাজনৈতিকভাবে ডিল না করে সেনাবাহিনী নামায় দিয়ে ম্যাসাকার করছে এখানে, যা হওয়ার 71 সালে হয়েছে। এবং এক্স্যাক্টলি দেখেন একের পরেই একই ঘটনা ঘটছে। 2006 সালে এই বিচারপতিদের বয়স বাড়ানো, এরশাদকে কান ধরে উঠবোস করানো, এই পারে ওই পারে নেওয়া, 7 জানুয়ারির ইলেকশন পোস্টপন্ড হয়ে গেল, 6 অক্টোবরে লগি বইটা, যা হওয়ার দেশে তাই হলো। তাহলে দেখেন এই যে সংবিধানের দোহাই দিয়ে কাজগুলো করতে গিয়ে কি হয়েছে, এর আগে তো এই ঘটনাগুলো ঘটেছে যে শুধুমাত্র ব্যক্তিকে প্রমোট করবার জন্য সংবিধান 3বার পরিবর্তন হয়েছে। প্রত্যেকটার সাথে বিচার বিভাগ জড়িত, বিচারপতি জড়িত ছিল এবং প্রত্যেকটার সাথে কোনো না কোনো ফর্মে বিএনপি জড়িত ছিল। তাহলে এখন এটা খুবই ফ্রাস্ট্রেটিং জায়গা হবে যে সংবিধানের দোহাই দিয়ে আপনি কাজগুলো করছেন, আবার যা যা করেছেন আবার আদালত সব এক কলমে সব না করে দিয়েছে না। আওয়ামী লীগের মতো যদি একটা আওয়ামী খায়রুল হক হয়, আবার একটা নতুন হাসিনা আসে, আবার একটা আওয়ামী শফিক, আওয়ামী আনিসুল হকরে পান, সব বাতিল করে দিতে পারবে না বিএনপি? সব বাতিল করে দিতে পারবে। তাহলে সংবিধানের দোহাই দেওয়ার চেষ্টা করলে যেটা হবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, কারণ 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো বিএনপি। অতএব এইখানে যে বিএনপি গেমটা প্লে করতেছে, এটার যৌক্তিক কোনো কারণ বিএনপির কাছ থেকে আমরা এখনো পাইনি। আমার কাছে 2টা কারণ মনে হচ্ছে। একটা হচ্ছে শেখ মুজিবের 71 সালের মুক্তিযুদ্ধ নিয়ে একটা হীনমন্যতা ছিল। আপনি যদি তাজউদ্দিনের লেখা পড়েন, আপনি দেখবেন তার ডায়েরিতে, তার মেয়ের লেখায়, বিবিসি বাংলার পরিচালক ছিল সিরাজুর রহমান সাহেব, সবাই বলে গেছেন তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়িতে দাওয়াত দিছে শেখ মুজিবকে। তো তাজউদ্দিন বলছে যে মুজিব ভাই,
আমরা এত কষ্ট করে যুদ্ধটা করলাম, একটু শুনবেন আপনি না? তো কোনোদিন শুনলেন না। আপনাকে আমরা যদি শুনাইতে চাই, আপনি একদিন আমাদের সাথে ইয়েতে চলেন, মুজিবনগরে চলেন, বৈদ্যনাথ তলায়, মেহেরপুরে, যে আমরা আসলে কি করেছি, সীমান্ত পার হয়ে ওইখানে গেছি, আসছি, প্রশিক্ষণ নিয়েছি, এই জায়গাগুলো আপনাকে দেখে বেড়ায়, 9 মাসে কি করছো। তো মুজিব খাইতে খাইতে বলতেছে, আর এগুলো সব জানি, তো আমি সব জানি। শেখ মুজিব কিন্তু একদিনের জন্য সেই বৈদ্যনাথ তলায় যায় নাই, অস্থায়ী সরকার দেখতে যায় নাই, কলকাতায় গেছে কিন্তু যুদ্ধের পরে। কিন্তু শেখ মুজিব কোনোদিন 71-এর যুদ্ধটা কীভাবে তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী সরকার, আওয়ামী লীগের একাংশ কীভাবে মানে অর্গানাইজ করেছে, এটা কখনো বোঝার চেষ্টা করে নাই। 71 নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে শেখ মুজিব, শেখ পরিবার এবং আওয়ামী লীগের একাংশের প্রচণ্ড রকম হীনমন্যতা কাজ করতো। এই জন্য দেখবেন তারা এটা নিয়ে চেতনা ব্যবসা করছে, প্রচুর ব্যবসা করছে 71-কে নিয়ে। আমার যেন কেন ধারণা মনে হচ্ছে, যেহেতু 24-এর গণ অভ্যুত্থান বিএনপির নেতৃত্বে হয় নাই, সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে অর্গানাইজ ফোর্স ছিল তখন, সবচেয়ে বেশি মজলুম ছিল 16-17 বছরে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, 1,34,000 মামলায় বিএনপির 1 কোটির উপরে পলাতক আসামি, 60 লক্ষ তো আপনার দাগি আসামি হয়ে গেছে। এইটা কোনো না কারণে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করতেছে বিএনপি নেতাদের মধ্যে। আমার নেতৃত্বে তো কোটি কোটি মানুষ নামে নাই, আমার নেতৃত্বে তো ছাত্র জনতা সিপাহীরা নামে নাই। এবং একদম এক্স্যাক্টলি শেখ মুজিবের সেই ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমরা বিএনপি লিডারশিপের মধ্যে দেখতে পাচ্ছি। দ্বিতীয় কারণ, যদি আমি কারেক্টলি প্রিজিউম করি, সেটা হচ্ছে বিএনপি ক্ষমতার যে অনেক ভরকেন্দ্র আছে, এই বিভিন্ন ভরকেন্দ্রে কোনো না কোনোভাবে এটা প্লেজ করছে যে আমরা 72-এর সংবিধানের গায়ে হাত দিতে দেব না। এটাই আমার ক্ষমতায় আসার শর্ত। অনেক শর্ত থাকতে পারে, তার ভিতরে একটা শর্ত হচ্ছে এই 72-এর একটা ফ্যাসিস্ট, অকার্যকর এবং জনগণের ম্যান্ডেট নেয় নাই এমন একটা সংবিধানে আমি হাত দেব না, আমি এভাবে থাকবো। এখন এরও দেখবেন যে বিএনপি বারবার যে কথাটা বলার চেষ্টা করে, সেটা হচ্ছে যে আমরা সংবিধান তো সংশোধন করব বলেছি। প্রশ্ন হচ্ছে, আমরা টোটাল ঐকমত্য কমিশনে যে আলোচনা করেছে, রতন ভাই এখানে ছিলেন, আলোচনাটা হচ্ছে সংস্কার। সংশোধনী আর সংস্কার এক জিনিস না। সংশোধনী আর্টিকেল 142 দিয়ে করা যায়, একটা গ্রামার আছে, পার্লামেন্ট করতে পারে, যেটার জন্য ইলেকটোরাল ম্যান্ডেট আছে তার সেপারেটলি। কিন্তু সংস্কার 142 দিয়ে আপনি করতে পারবেন না। কেন? কারণ লিগাল জুরিসপ্রুডেন্স আছে যে বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন, এটা আওয়ামী জুরিসপ্রুডেন্স, এখানে আপনি হাত দিতে পারবেন না। বিএনপি তো অলরেডি বলেছে তারা 5th অ্যামেন্ডমেন্টে ফেরত যাবে। কীভাবে যাবেন? সরকারের তো, কোর্টের তো রায় আছে, আওয়ামী লীগের কোর্টের, সুপ্রিম কোর্টের, যে আপনি 4 মূলনীতি, এখানে হাত দিতে পারবেন না। আপনি বাঙালি জাতীয়তাবাদ চেঞ্জ করবেন, হাত দিতে পারবেন না। বাইক্যামেরাল পার্লামেন্ট করবেন, আপনি রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করছেন, এখানে আপনি 142 দিয়ে হাত দিতে পারবেন না তো। এবং এই হাত দেওয়ার প্রসেসে গেলে যেটা হবে, বিএনপির যে মানে জন্মের যে পাপ আছে, সে যে একটা অবৈধ প্রসেসের মধ্য দিয়ে আজকে সরকারের দায়িত্ব নিয়েছে, এটা এক্সপোজড হবে। কিভাবে এক্সপোজড হবে দেখেন, এত সংবিধানের দোহাই দিচ্ছে। হাসিনা বলেছে না যে আমি তো পদত্যাগ করিনি, বলছে না হাসিনা? অন রেকর্ড বলেছে না? চুপ্পু বলছে কিনা আমি তো কোনো পদত্যাগপত্র পাই নাই। যিনি পদত্যাগ করেছেন বলে বলা হচ্ছে, তিনি পদত্যাগ করেন নাই। যিনি, যার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা, তিনি বলছেন আমি পদত্যাগপত্র পাইনি। তাহলে 24-এর পার্লামেন্টের প্রাইম মিনিস্টার কোথায়? সংসদ ভেঙে দিল কে? সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার কে? প্রাইম মিনিস্টারকে প্রেসিডেন্টের কাছে লিখতে হবে না আপনি সংসদ ভেঙে দেন? তাহলে সেটা হইল কীভাবে? সংবিধানের ব্যাপারে বিএনপি বারবার বলে যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন ছিল 106-এর সরকার। 106-এর রেফারেন্স লেখার এখতিয়ার কার? প্রাইম মিনিস্টার অফিস থেকে লিখতে হবে যে আমরা এই ব্যাপারে সুপ্রিম কোর্টের মতামত চাই। কে মতামত নিয়েছে? তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি 24-এর পার্লামেন্ট জারি আছে, প্রধানমন্ত্রী আছে, সংসদ আছে, এর ভিতরে 25-এ যেই ফরম্যাটে রেফারেন্ডাম হয়েছে, একই প্রসেসে আপনি একটা জাতীয় নির্বাচন করেছেন। তাহলে একই এই 72-এর সংবিধান মোতাবেক এই নির্বাচন এবং সংসদ একটা অবৈধ সংসদ। তাহলে সেই অবৈধ সংসদে কিভাবে তারা প্রধানমন্ত্রী হয়, সরকার গঠন করে? তাহলে বিএনপি আগুন নিয়ে খেলছে। প্রশ্ন হচ্ছে যে বিএনপি এই দুষ্টামি করা বন্ধ না করলে যেটা হবে, আওয়ামী লীগের যে ক্যাপাসিটি, পলিটিক্যাল ফ্যাসিবাদ কায়েম করবার তার যে সক্ষমতা, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, তার যে ক্রিমিনাল গ্যাং আছে দেশে বিদেশে, ভারত পশ্চিমে, তার কোনো কিছু বিএনপির নাই। কিন্তু আজকে বাংলাদেশে এই যে আওয়ামী ফ্যাসিস্ট গণমাধ্যম, বুদ্ধিজীবীরা সব বিএনপির উপর সওয়ার হয়েছে না, এরা কেউ বিএনপিকে ডিফেন্ড করবে না, ওন করবে না কদিন পরে। তাই আমরা মনে করছি যে এই সনদ মেনে নেওয়ার মধ্যে বিএনপির ন্যূনতম কোনো ক্ষতি নাই। জি রাজিকুজ্জামান রতন, আমার মনে হয় যে বিএনপি একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়েছে। তারা মনে করে যে এই রিস্ক নেওয়ার সাংবিধানিক ক্ষমতা তাদের আছে, যেহেতু 2/3 মেজরিটি তাদের আছে। আর আগের সরকার পদত্যাগ করেছে কি করেনি, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পরে এইটা আলোচনার টেবিলে থাকবে, কিন্তু সংসদে এটা খুব বেশি জায়গা পাবে না। এই জায়গায় বিএনপি একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়েছে
যেটা হবে এখন রাস্তায় এটার একটা জবাব দিতে হবে বিএনপিকে, কারণ সে তো গণভোটের কথা বলেছিল, সে তো সনদের কথা বলেছিল। ফলে সনদের ক্ষেত্রে বিএনপি তার একটা স্কিন সেভ করতে পারবে এই জায়গায়, যে তারা তো বলছে তার নোট অফ ডিসেন্ট আছে, ফলে সেই জায়গাতে করতে পারবে। কিন্তু বাকিটা তারা মনে করবে ডিবেট পার্লামেন্টে হবে, তো পার্লামেন্টে তারা মনে করলো নির্ভর। আর যেটা হবে রাস্তায়, যেটাই যে আমাদের মধ্যে পাবলিক পার্লামেন্টে আমরা হয়তো অনেক কথাবার্তা বলবো, তো বিএনপি এটাতে তার কিছু আসবে যাবে না। আর একটা বিষয় যেটা হবে যে বিএনপি একটা সুযোগ পেয়েছে, কখনো কখনো একটা মানে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কখনো কখনো কিছু কিছু দুর্ভাগ্যকে তাড়িয়ে দেয়। যেমন যুদ্ধ একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এই যুদ্ধের আগুন নিয়ে গোটা পৃথিবী এখন আছে ব্যস্ত, তেলের দাম, খাদ্যপণ্যের দাম, অন্যান্য অনেক বিষয় নিয়ে মানুষ ব্যস্ত। ফলে সাংবিধানিক এই বিষয়গুলো এখন হয়তো খুব বেশি তাকে বিচলিত করবে না, এইটা ভেবেই আমার ধারণা বিএনপি এই পদক্ষেপটা নিয়েছে। আমাদের যেটা কথা যে আমরা 15টা বছর একটা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যে লড়াই করেছিলাম, আকাঙ্ক্ষাটা কী ছিল? আকাঙ্ক্ষাটা ছিল পার্লামেন্টটা হবে এমন যেখানে জনগণের ইচ্ছার প্রতিধ্বনি হবে, জনগণের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হবে, যেখানে আইন প্রণয়নটা হবে গণতান্ত্রিক আইন, সেগুলো নিয়ে তো কাজটা হবে পার্লামেন্টে দেখতে চেয়েছি। আমরা দেখতে চেয়েছি যে দুর্নীতির যে মানে বিষে গোটা অর্থনীতিটা জর্জরিত, সেখান থেকে মানুষ মুক্তি পাবে। আমরা চেয়েছি যে কৃষক এবং শ্রমিকদের যাতে ন্যূনতম চাওয়াগুলো সেগুলো বাস্তবায়িত হবে। আমাদের ছাত্রদের বিষয়গুলো, শিক্ষা এবং কর্মসংস্থানের বিষয়গুলো থাকবে। এগুলো সব আলোচনা শেষ পর্যন্ত যেন একটা ওই আবার এই বাইপোলার রাজনীতির মতন একটা বাইপোলার ডিবেটের মধ্যে যেন আটকা পড়ে না যায়। তাহলে একদিকে হবে মানুষ তার নিজের জীবনের সমস্যায় জর্জরিত থাকবে, ওইদিকে পার্লামেন্টের ডিবেট হবে এমন একটা বিষয় নিয়ে যেটা এই মুহূর্তে তার জীবনের সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আমার মনে হয় যে এই কাজটা আলটিমেটলি ডেমোক্রেটিক পরিবেশটাকে, মানে বলবো যে পার্লামেন্টে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে, রাস্তায়ও তার সঙ্গে যদি একটা উত্তাপ ছড়ায়, দেশের মানুষের মধ্যে আবার একটা আতঙ্ক তৈরি হতে পারে যে আমরা কি স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশটা পাবো না। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে শেষ করতে চাই যে এই স্বাভাবিক পরিস্থিতি পাবো কিনা সেটা যেমন প্রশ্ন, খারাপ পরিণতি অপেক্ষা করছে সরোয়ার তুষারের বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আমি আসলে খুব মনোযোগ দিয়ে আপনার পাবলিক পার্লামেন্টে জি দুজন, মানে আমি নিজেকে পজিশনের মানে অর্থাৎ ট্রেজারি বেঞ্চের লোক মনে করি না, বাট আমি দুজন অপোজিশন, তারা দুজনেই মানে পার্লামেন্ট ইলেকশনে দুজন অংশ নিয়েছিলেন, পরাজিত হয়েছেন, বাট একটা পাবলিক পার্লামেন্টে তারা যে বক্তব্য দিয়েছেন একটা ভেন্টিলেশন থাকা উচিত। তারা তাদের কথাগুলো বলেছেন এবং এই কথাগুলো বলার পার্লামেন্টে যেমন সুযোগ থাকা উচিত, বাইরেও থাকা উচিত। আমি তাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি নিঃসন্দেহে। প্রথমত যে কথাটি বলতে চাই বা আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে যে আমি আমাদের, সিন্স আই এম নট ইন দ্য পার্লামেন্ট, আমি তো মানে তাদের পার্লামেন্টারি এক্সপ্লানেশনটা আই ক্যানট গিভ। আমি যেটা বুঝতে চাই আমাদের পার্টির তরফে আমাদের নেতারা, তারা যেটা দেশের মানুষের সামনে যেটা বলেছেন, তারা বলেছেন যে এই যে সংস্কার, যেটা কথা বলছেন যে মানে সংস্কার, সংশোধন না সংস্কারের কথা, ফাইন, উনি ব্যারিস্টার ফুয়াদ খুব রাইটলি বলেছেন সংশোধন এবং সংস্কার এক জিনিস নয়। কিন্তু সংস্কারের বিষয়টা বিএনপি এই যে দীর্ঘ সময় মানে দেশের রাজনীতি, আইন, বিভিন্ন প্রতিষ্ঠানে যত সংস্কারের সংলাপ হয়েছে দীর্ঘ সময় ধরে, সেই সংস্কারের বিষয়গুলোতে বিএনপির নিজস্ব একটা অবস্থান ছিল, একটা প্রতিশ্রুতি ছিল। সব কিছু যদি বিএনপি মেনে নিত বা অন্যরাও মেনে নিতেন, যদি আমি কথাটা যদি বলি, কেউ যেমন আপনার ধর্মনিরপেক্ষতার বেলায় এটা বাতিল হয়ে যাক, এটা এবং কারুর তরফে এটা আপত্তি ছিল। আবার আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা বলেছি, আমাদের সরকারের সময় আমরা বলেছি যে আল্লাহর প্রতি মানে আপনার সামগ্রিক আস্থা প্রকাশ করে, এটা যেন আমাদের বিশ্বাসের ব্যাপার। অন্যদের এই ব্যাপার ভিন্ন মত ছিল। তো যার অবস্থান থেকে তারা তো তাদের অবস্থান ব্যক্ত করেছেন। আমরা জাতির সামনে সংস্কার আলোচনার মধ্য দিয়ে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের পার্টির তরফ থেকে যে অঙ্গীকারগুলো ছিল, আমাদের দলের তরফ থেকে বলা হয়েছে আমরা প্রতিটি অক্ষর বাস্তবায়ন করব, এখান থেকে আমরা পিছু হটব না। অর্থাৎ সংস্কারের প্রশ্নে বিএনপির যে স্ট্যান্ড, সংস্কারের যে আপনার মানে সংলাপ, যেটা ছিল মানে প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে যে কমিশন বৈঠকিত ছিল, ওটা নাকি
সেই কমিশনের বৈঠকে বিএনপি যা যা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন করবে। আবার অ্যাট দ্য সেম টাইম বিএনপি যেগুলোকে আপনার ইয়ে করেছে কি বলে আপনার আপত্তি জানিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো তো বিএনপি মানার জন্য বাধ্য নয়। বরং এটা বলা যেতে পারে, আমি আই মাস্ট সে, সেটা হচ্ছে যে আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার যে গণভোটের সময় বিএনপি যেই বিষয়গুলোর সাথে একমত পোষণ করেনি, ভিন্ন মত পোষণ করেছে বা নোট অফ ডিসেন্ট দিয়েছে, অ্যাজ ইফ যেন ওটাও বিএনপি একমত পোষণ করেছে, এই মর্মেই তো আপনার সংস্কার প্রস্তাবটা গণভোটের মধ্যে নিয়ে এসেছিল। এবং এটা তো ইনফ্যাক্ট এটা খুব ডিসেন্ট জিনিস ছিল না। একটা পার্টি, একটা মেজর পলিটিক্যাল পার্টি ভিন্ন মত পোষণ করলো, অথচ আপনি সংস্কারের ভোটের মধ্যে যে বিষয়টা উত্থাপন করলেন সেটা তো বিএনপি একমত ছিল না, এটা তো সবাই জানেন, আপনারা সবাই জানেন। এখন আমরা যেটা বলতে চাই, আমরা যেহেতু পার্টি, যে মেজরিটি পার্টি যদি বলি, ব্রুট বলেন যাই বলেন, ওইভাবে আমি বলতে চাই না। যদি মেজরিটি পার্টি হিসেবে আমাদের রেসপন্সিবিলিটিসটা কি, আমাদের যা কমিটমেন্ট, আমার যা নির্বাচন ইশতেহার, আমি তো আমার নির্বাচনী ইশতেহার নির্বাচন আগে প্রকাশ করেছি, প্রচার করে, যেমন আমরা এমনও বলেছি যে আমরা একটা ভাইস প্রেসিডেন্ট পদও ক্রিয়েট করবো, আমরা বলেছি। উচ্চ কক্ষের কথা বলেছি যে সেটা আমরা আমাদের 31 দফার মধ্যে ছিল। আমরা যা যা বলেছি এবং আমাদের বলার পরিপ্রেক্ষিতে তো জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। 31 দফার আলোকে সেগুলি বাস্তবায়ন করবেন। 31 দফার আলোকে এবং সংস্কার সংলাপের মধ্যে যে সমস্ত বিষয় ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলো আমরা প্রতিটি অক্ষরে আমরা বাস্তবায়ন করবো। একটি কথা আমি ব্যারিস্টার ফুয়াদের সাথে একটু ভিন্ন মত পোষণ করবো। এটা অনেকেই রিসেন্টলি বলছেন তাহলে অর্থাৎ এটা যদি না হয় তাহলে হাসিনা বহাল হয়ে যায়, প্রেসিডেন্ট এটা বলেছেন। আমি স্ট্রেট বলতে চাই, উনি আইনজীবী মানুষ, উনি ভালো জানেন পার্লামেন্টের মেম্বারদের মধ্যে আজকে কতদিন হাসিনা পালিয়েছে। এই সংসদ নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত তো প্রায় 14 মাস তো হাসিনা লোকজন পালানো ছিল। বাংলাদেশের আইনের মধ্যে তো খুব ক্যাটেগরিক্যালি লেখা আছে একজন সংসদ সদস্য কতদিন সংসদীয় কার্যক্রমের মধ্যে তিনি পদত্যাগ করুন আর না করুন, কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্য পদ থাকবে অথবা থাকবে না। তার চেয়ে বেশি সময় কি শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা কি পালিয়েছিল না? তারা সংসদীয় কার্যক্রম ছিল, সুতরাং তাদের সংসদ সদস্য পদ ওই আইনও আপনার ইনভ্যালিড। আর বিচার কি বলে আপনার প্রেসিডেন্ট চুপ্পুর বেলায় আমার একটা বক্তব্য আছে। প্রেসিডেন্ট চুপ্পু 5 তারিখে, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রেসিডেন্ট চুপ্পু 5 তারিখে জাতির সামনে বলেছে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এরপরে যদি উনি আবার বলেন উনি পদত্যাগপত্র পান নাই, এটার জন্য ওই লোকটাকে এই পদ ছেড়ে দেওয়ার এখন তাকে অভিশংসন করা উচিত, অথবা এই কথা মিথ্যা কথা বলার জন্য জাতির সামনে প্রেসিডেন্ট চুপ্পু যে মিথ্যা কথা বলেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, 5 তারিখে সে বলেছে পদত্যাগ করেছে, কোন অসৎ উদ্দেশ্যে তিনি আবার বললেন পদত্যাগপত্র তিনি পান নাই, এটার জন্য তার বিচার করা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, রাজিকুজ্জামান রাতুন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সারওয়ার তুষার। আপনারা চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।